আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনে আজ তারেক রহমানের কয়েকটি পথসভা জনসভা বনানী মাঠে অপেক্ষায় কর্মী সমর্থকরা। মোহাম্মদপুরে ১১ দলীয় ঐক্যের জনসভা, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। গুলশানে জামায়াতের নির্বাচনী মিছিল। ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবেন না, ইসির এমন সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম, গুজব ছড়ানোর সংখ্যা বিশ্লেষকের। এবারে সংসদে নতুন মুখের ছড়াছড়ি, এমপি দৌড়ে বেশিরভাগ প্রার্থী নবাগত, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে যে প্রচারণা, আজ নির্বাচনী এলাকা, সেই প্রচারণার অংশ হিসেবে ঢাকা ১৭ আসনে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আরও ৭ স্থানে তাঁর জনসভা করার কথা রয়েছে। রাজধানীর ৭টি সংসদীয় আসনে আওতাভুক্ত এই জনসভাগুলোতে তিনি প্রধান অতিথি হিসেবেই বক্তব্য রাখবেন। প্রথমে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ইতিমধ্যেই বনানী জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন। অপেক্ষায় নেতাকর্মী সমর্থকরা, যারা দিনের শুরু থেকেই জড়ো হয়েছেন। সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে এক মঞ্চ থেকে অন্য মঞ্চে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান। ঢাকার ৭ আসনের লালবাগ বালুর মাঠে আয়োজিত জনসভার মাধ্যমে তিনি আজকের নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানবেন। নির্বাচন কমিশন ঘোষিত ভোট গ্রহণের দিনটি যত কাছে আসছে, প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের প্রচারণার তেজ যেন ততই বাড়ছে। তারেক রহমান এর আগে রোববার ঢাকা মহানগর উত্তরের ৭টি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী জনসমাবেশে অংশ নিয়ে এবং পথসভায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেছেন। ক্যান্টনমেন্ট এরিয়ার যে ঢাকা ১৭ আসন, সেই ১৭ আসনের শ্রেণী বৈষম্য থাকবে না তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, এবং ভোটারদেরও একই রকম প্রত্যাশা। তারেক রহমান যদি এখানকার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তার যেই ইশতেহার, তার যে পরিকল্পনা, এখানকার মানুষের এখানকার যে শ্রেণী বৈষম্য রয়েছে, সেই শ্রেণী বৈষম্য যেমন দূর করবেন, নাগরিক সুবিধা অনেকাংশে এখানে অনুপস্থিত, সেই নাগরিক সুবিধা তিনি নিশ্চিত করবেন। এবং এখানকার যেমন উচ্চবিত্ত মানুষজন এখানে বসবাস করে, তেমনি অনেকাংশেই ঢাকার সবচেয়ে বড় যে বস্তি, সেই নিম্ন আয়ের মানুষের আবাসস্থল কিন্তু এই ঢাকা ১৭তে। সুতরাং এই দুইটিকে সমন্বয় করে এই আসনটিকে একটি মডেল আসন হিসেবে রূপান্তর করার জন্য, রূপ দেওয়ার জন্য তারেক রহমান কাজ করবেন, সেই প্রত্যাশার কথা বিএনপি নেতাকর্মীরা বলছেন। জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রচারণার প্রস্তুতি কিংবা প্রচারণা চলছে অব্যাহতভাবে। সেই প্রচারণার অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত কথা রয়েছে। আপনি জানেন, যেমন সকাল থেকে যেমনটি বলছিলাম, ঠিক 10টার পরপরই ঢাকা ১৩ আসনের ১১ দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি ইতিমধ্যে আপনি দেখছেন সমাবেশ স্থলে প্রবেশ করছেন, এবং সেখানে তাকে রিসিভ করতে বা তাকে অভ্যর্থনা জানাতে ইতিমধ্যে প্রায় হাজার হাজার মানুষজন দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সমাবেশের যে মঞ্চ রয়েছে, ঠিক মঞ্চের দিকে, মঞ্চস্থলের দিকে এগিয়ে আসছে মানুষের ভিড় ঠেলে। আর কিছুক্ষণ পরপরই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মঞ্চে উঠবেন। এর পরপরই মূলত আনুষ্ঠানিক বা মূল যে সমাবেশের যে মূল পর্ব, সেটি শুরু হবে। তখন জামায়াতের আমিরের পাশাপাশি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। এর পাশাপাশি তাদের ১১ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ ঢাকা ১৩ আসনের যে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, তিনিও বক্তব্য রাখবেন, এবং তার বক্তব্যে তিনি ঢাকা ১৩ আসনের যে সংস্যাগুলো রয়েছে, যে সংকটগুলো রয়েছে, সে বিষয়গুলো তুলে ধরবেন। এবং তার পাশাপাশি তাদের যে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশনার পর নতুন করে জটিলতা শুরু হয়েছে। ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। তবে এখানে সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচনের সংবাদ সংগ্রহকালে ৪ গজের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবে কিনা সে নির্দেশনা নেই। ইসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। নিরবচ্ছিন্ন সংবাদ সংগ্রহের স্বার্থে এমন সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। এদিকে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, এর ফলে নির্বাচন ঘিরে গুজব ছড়ানোর শঙ্কা বাড়বে,
সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা মোটেও কাম্য নয়। যেসব অথরিটি যাদের নিয়োগ করবে, পর্যবেক্ষক সংস্থা বা সংবাদপত্র, তাদের তো তাৎক্ষণিকভাবে জানা প্রয়োজন এবং মোবাইল একমাত্র মাধ্যম যাতে তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়। অতএব আমার কাছে মনে হয় ইলেকশন কমিশন যদি এই ধরনের সীমিত করে দেয় ব্যবহারকে অনেক বেশি, তাহলে এটা খুব একটা ইলেকশনের জন্য ভালো মেসেজ দিবে না। এই মুহূর্তে যেতে চাই ঢাকা 17 সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পথসভায়, যেখানে তিনি বক্তব্য রাখছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল। আমাদের পরিবার, আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী বৃন্দ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন জীবনের। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে, একটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে, এই এলাকার মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, স্বাভাবিকভাবেই নির্বাচন যখন আসে, নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা 17 নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি, আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে, সেইভাবে কর্মসূচি তৈরি করতে, যাতে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানে শীষকে নির্বাচিত করলে, ধানে শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজের, দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমরা সামগ্রিকভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, আমরা যদি আমাদের মা বোনদেরকে, তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে না পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা। এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।